স্নেহের ছাত্রছাত্রী, আজকের লেসন ডাইনাইট্রোজেন এর পরীক্ষাগার প্রস্তুতি। তার সাথে আমরা জেনে নেব এই নাইট্রোজেনের কিছু ভৌত ধর্ম এবং নাইট্রোজেনের রাসায়নিক ধর্ম, যেটা ক্লাস 10-এ অলরেডি আমরা পড়েছি। তারই আরো কিছু একটু সবিস্তার বর্ণনা থাকবে এই লেসনে। সবশেষে নাইট্রোজেনের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। তো তাহলে আজকের টপিক শুরু করা যাক। ড্রাই নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি বললে তোমরা দশম শ্রেণীতে যেটা পড়েছো সেটা দেখো, অ্যামোনিয়াম নাইট্রেটকে সরাসরি উত্তপ্ত করে প্রশ্ন হতে পারে যে আসলে নাইট্রোজেন প্রস্তুত করা হয় না কেন। দেখো, অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO2 এটাকে সরাসরি হিট করলে তৈরি হবে N2+H2, কিন্তু এই বিক্রিয়াটা এতটাই বিস্ফোরণ সহ ঘটে যে এটাকে ল্যাবরেটরিতে নিরাপত্তাজনিত কারণে এইটাকে ইউজ করা হয় না। তো এইটাকে অ্যামোনিয়াম নাইট্রাইটকে ধীরে ধীরে উৎপাদন করে আসলে নাইট্রোজেন প্রস্তুত করা হয়। সেক্ষেত্রে দেখো, রিয়েজেন্টগুলো আমরা ইউজ করি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ, আর তার সাথে NaNO2, সেটাও অবশ্যই নেব আমরা অ্যাকুয়াস কন্ডিশনে। তৈরি হচ্ছে দেখো NH4, এই পজিটিভ পার্টটা আসলে NO2-র সাথে অ্যাড হচ্ছে। সিম্পল একটা বিনিময় বিক্রিয়া ঘটছে। অনেকে কেমিক্যাল রিয়াকশন থেকে ভয় পাও, আসলে কি করে মনে রাখবে, সিম্পলি এইভাবে মনে রাখো। এই অ্যামোনিয়াম নাইট্রাইট আসলে দূষিত পদার্থ। বিক্রিয়া কক্ষে যে হিটটা তৈরি হয়, আসলে এই দ্রবণটাকে আমরা হিট করি আর এই হিটের মাধ্যমেই আসলে তৈরি হচ্ছে N2+H2O। দেখো, অ্যামোনিয়া নাইট্রোজেন আর জল তৈরি হচ্ছে। এই জলটা কিন্তু জলীয় বাষ্প আকারে এই নাইট্রোজেনের সঙ্গে অবিশুদ্ধি হিসাবে মিশে যেতে পারে, তাই না? দ্বিতীয় আর একটা পদ্ধতি ল্যাবরেটরিতে রিয়েজেন্ট হিসাবে দেখবে এটা অ্যাভেলেবল, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট বা অ্যামোনিয়াম ডাইক্রোমেট। অর্থাৎ অ্যামোনিয়াম যৌগ থেকেই মূলত NH4(CR2O7) এটার নাম অ্যামোনিয়াম ডাইক্রোমেট। এটাতেও কিন্তু হিট করলে আসলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর সাথে ক্রোমিক অক্সাইড, এটা হলো তাপীয় বিয়োজন, সিম্পল একটা বিয়োজন বিক্রিয়া। এছাড়া অ্যাজাইড জাতীয় যৌগ, ধরো সোডিয়াম অ্যাজাইড যদি আমরা বলি NaN3, একে যদি আমরা 300 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করি তাহলে তৈরি হচ্ছে দেখো ধাতব Na+ নাইট্রোজেন। আবার উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি অ্যামোনিয়া চালনা করা হয়, সেক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। এটা তোমরা পড়েছো। আর লক্ষ্য করো, এই যে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হচ্ছে না, এটা আসলে কি? এটা আসলে একটা হাইড্রোজেন চলে যাওয়ার ঘটনা। তো তোমরা যদি জারণ সংখ্যার মাধ্যমে এবার শিখে নাও জারণ বিজারণটা, তাহলে এটা খুব সুবিধা হবে। -3 থেকে 0, দেখো জারণ সংখ্যার বৃদ্ধি, অবভিয়াসলি এটা জারণ প্রক্রিয়া। তাহলে অ্যামোনিয়া এই কিউপ্রিক অক্সাইডের দ্বারা আসলে জারিত হচ্ছে। ওকে, আর কপার নিজে, এখানে কিউপ্রিক অক্সাইডের কপার নিজে কি হচ্ছে, কপার 2+ থেকে 0, তার মানে এখানে বিজারিত হচ্ছে। তো এই জারণ বিজারণ বিক্রিয়াতেও আসলে নাইট্রোজেন কিন্তু প্রস্তুত করা যায়। এছাড়াও আরও কিছু বিক্রিয়া আছে। তো তার মধ্যে আমরা শিল্প প্রস্তুত এইগুলোকে খুব একটা ইম্পর্টেন্ট এইখানে না, তার কারণ যেগুলো আমি বললাম এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়াকশান। আর কিছু রিয়াকশান আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করলাম এই মুহূর্তে, কারণ চ্যাপ্টারটা যথেষ্ট লং চ্যাপ্টার একটা। চলো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। কারখানায় বা শিল্প প্রস্তুতি, কারখানায় কিভাবে আসলে নাইট্রোজেন প্রস্তুত করা হয়। খুব সহজ একটা পদ্ধতি আছে, জানো তো? প্রচণ্ড চাপে যদি কোনো গ্যাসকে হঠাৎ চাপমুক্ত করা হয়, তাহলে তোমরা তো পড়েছো থার্মোডাইনামিক্সে জুল থমসন,
জুল থমসন এই যে একটা এফেক্ট আছে না, সেই এফেক্টটা কি হবে না, যে চাপমুক্ত জায়গায় গ্যাসটা যাবে সেখানে টেম্পারেচারটা ড্রপ ডাউন করবে। তো এখানে এই পদ্ধতিটাই বিজ্ঞানী লিন্ডে অ্যাকচুয়ালি বায়বীয় নাইট্রোজেন থেকে, যেখানে নাইট্রোজেন এবং অক্সিজেন আছে না, সেখান থেকে তরল নাইট্রোজেন প্রস্তুত করেছিলেন এইভাবে টেম্পারেচার কমিয়ে। তোমরা জানো অবশ্যই যে নাইট্রোজেনের বয়লিং পয়েন্ট কিন্তু খুবই কম, 77.2 কেলভিন, মানে বুঝতে পারছো, মাইনাস 273 থেকে, এর থেকে মানে 72 এর থেকে মাইনাস 273 যোগ করে দাও, এর সঙ্গে 273 যোগ করলে কেলভিন থেকে না আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে যদি যেতে যাও তাহলে কি করবে, সিম্পলি 77.2 থেকে 273 বাদ দিয়ে দাও, তাহলে তুমি এত একটা পেয়ে যাবে এত ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, মাইনাস কিন্তু অবভিয়াসলি আসছে, এটা প্রায় আসছে কত, প্রায় 198/90 এরকম সামথিং মাইনাস। তো বুঝতে পারছো তরল নাইট্রোজেনের ক্ষেত্রে, তরল অক্সিজেনের ক্ষেত্রে সেটা হচ্ছে 90 কেলভিন, মানে অক্সিজেনের ক্ষেত্রে সেটা হচ্ছে 90 কেলভিন। অবভিয়াসলি আমরা বুঝলাম কি যে অক্সিজেনের স্ফুটনাঙ্কটা নাইট্রোজেনের থেকে কিছুটা হলেও বেশি, কাজে এই যে ডিফারেন্স কিসের, বয়লিং পয়েন্টের, এই ডিফারেন্স থেকেই আসলে এর দিকে আলাদা করা হয়। এই স্ফুটনাঙ্কের তফাতের জন্যই এর দিকে সহজে এই ঠান্ডা করার পর এর দিকে আলাদা করা যায়। ওকে, তো আমি এখানে প্রশ্ন হতে পারে যে ধরো লিকুইড নাইট্রোজেন, লিকুইড অক্সিজেন, এর মধ্যে কোনটা আগে পাতিতে হবে? অবভিয়াসলি নাইট্রোজেনের যেহেতু বয়লিং পয়েন্ট কম সেটা আগে পাতিতে হবে, আর পাত্রে অক্সিজেন পড়ে থাকবে। তো এটাকে আমরা লিন্ডে প্রসেস বলেও অনেকে জানি, লিন্ডে পদ্ধতি, লিন্ডে প্রসেস। দেখো এখানে বলা হচ্ছে দ্য লিন্ডে প্রসেস অলসো নোন অ্যাজ দ্য হ্যামসন লিন্ডে সাইকেল ইজ দ্য মেথড অফ লিকুইফাইং গ্যাসেস, অর্থাৎ গ্যাসকে লিকুইফাই করা, তরলীকরণের এটা একটা পদ্ধতি, পার্টিকুলারলি বেসড অন দ্য জুল থমসন এফেক্ট, জুল থমসন প্রভাবকে বেশ করে বা ভিত্তি করে। ইট ইনভলভস কম্প্রেসিং, কুলিং অ্যান্ড দেন এক্সপ্যান্ডিং এ গ্যাস রিপিটেডলি, অর্থাৎ প্রথমে গ্যাসকে সংনমিত করা হবে, অর্থাৎ ধরো একটা গ্যাস 1 ATM আছে, তাকে মনে করো 200 ATM নিয়ে যাওয়া হলো, এটাকে বলা হচ্ছে কম্প্রেস করা। এই কম্প্রেস করার পর একে হঠাৎ করে কোনো উন্মুক্ত জায়গায় মানে ফ্রিলি এটাকে এক্সপানশন করতে দেওয়া হবে। এই ফ্রি এক্সপ্যানশন যখন হবে তখন এর আসলে কি হবে, টেম্পারেচার ড্রপ ডাউন করবে, এই এবং কুলিং এফেক্ট একটা ঘটবে, এবং এটা যদি রিপিটেডলি করা হয় তাহলে ওই গ্যাসটি একসময় তরলে পরিণত হবে। দিস ইজ দ্য প্রসেস ইজ নোন অ্যাজ লিন্ডে প্রসেস। ওকে, নেক্সট, প্রপার্টিজ অর ফিজিক্যাল প্রপার্টিজ অফ ডাইনাইট্রোজেন। দেখো ফিজিক্যাল প্রপার্টিজ বললেই প্রথমেই আমরা বলবো এটা একটা কালারলেস গ্যাস, অডরলেস মিন্স কোনো গন্ধ তো নেই, টেস্টলেস কোনো স্বাদ নেই। এর কিন্তু আইসোটোপ আছে, নাইট্রোজেন 14 আর নাইট্রোজেন 15, এর দুটি স্টেবল আইসোটোপ আছে। আর এর দেখো গলনাঙ্ক 63 কেলভিন আর স্ফুটনাঙ্ক কিন্তু 77.2 কেলভিন, মানে গলনাঙ্কটা যথেষ্ট কম, স্ফুটনাঙ্ক আর গলনাঙ্কের মধ্যে তফাৎ মাত্র 4 কেলভিন। সাধারণ উষ্ণতায় নর্মালি অবভিয়াসলি এটা কি থাকবে, গ্যাসীয় অবস্থায় থাকবে, গ্যাসিয়াস। এবং এই ডাইনাইট্রোজেন অত্যন্ত নিষ্ক্রিয় একটি গ্যাস, অর্থাৎ এটি রাসায়নিক বিক্রিয়া সাধারণ উষ্ণতায় করে না। আচ্ছা, দ্রাব্যতা, জলে অতি অল্প দ্রাব্য, যেহেতু এটা নন পোলার, এটা একটা মলিকুল, এটা জলে অত্যন্ত স্বল্প দ্রাব্য, আর কোনো ব্রিদিংয়ে হেল্প করে না, গ্যাসটি শ্বাসরোধী বলা যেতে পারে, শ্বাসকার্যে সহায়তা করে না, এটা আমরা অলরেডি জেনেছি। আর একটা কথা দেখো এখানে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো নাইট্রোজেন কিন্তু এর অধিশোষণ ঘটে, অর্থাৎ চারকোল যদি নিই আমি, এটা যদি চারকোল মানে এটা কোনো কার্বন কি, এগুলো অ্যাটমস, এর যে আপার সারফেস না, এই আপার সারফেসের ঠিক সারফেসে এই নাইট্রোজেন গ্যাসগুলো এইভাবে কিন্তু অধিশোষিত হয়, নট অ্যাবজর্পশন বাট অ্যাডজর্পশন, ADSORPTION, অর্থাৎ ওপরের তলে অধিশোষিত হয়।
আর একটা জিনিস বলবো, দেখো মলিকুলার অরবিটাল থিওরি তোমরা পড়েছো, MOT মলিকুলার অরবিটাল থিওরি। যদি নাইট্রোজেনের মলিকুলার অরবিটালসগুলো আমরা লিখি তাহলে হবে সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2। এটাকে বন্ডিং বলে আর এটাকে নন বন্ডিং বলে। ঠিক একইভাবে সিগমা 2px2, যেহেতু নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7 অর্থাৎ টোটাল নাম্বার 14 ইলেকট্রনস ইনভলভ, অবভিয়াসলি এটা হবে সিগমা 2px, সিগমা 2py, সিগমা 2pz। এই ক্রমটা অর্ডার মানে এই অর্ডারটা হবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সিগমা 2px2, সিগমা 2py2, আবার সিগমা 2pz2, এগুলো সবই কিন্তু কি পেয়ার্ড, এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। সেই জন্য এইটাকে আমরা বলবো ডাইম্যাগনেটিক অর্থাৎ তিরশ্চৌম্বকীয়। এদের সমস্ত ইলেকট্রন কিন্তু যুগ্ম অবস্থায় থাকে, এটা আমরা মনে রাখবো। এটা একটা ডাইম্যাগনেটিক অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যখন যাবে সেখানে ম্যাগনেটিক ফিল্ডে এটা আসলে বিকর্ষিত হবে, আকর্ষিত হবে না, তিরশ্চৌম্বকীয়, এই জন্য এর নাম। ঠিক আছে, তো চলো এরপর আমরা ডাইনাইট্রোজেনের কিছু খুব ইম্পর্টেন্ট কেমিক্যাল রিয়াকশন নিয়ে আলোচনা করব। ডাইনাইট্রোজেনের রাসায়নিক ধর্ম প্রসঙ্গে প্রথমে আমাদের যেটা না বললেই নয়, দেখো নাইট্রোজেন এর অ্যাকচুয়ালি ট্রিপল বন্ড থাকার কারণে নাইট্রোজেন অ্যাকচুয়ালি কী হচ্ছে না, আমরা জানি নাইট্রোজেনের বন্ডিং যদি দেখি অলরেডি ক্লাস 10-এ আমরা পড়েছি। এটা এই যে ট্রিপল বন্ড থাকার কারণে আসলে এইটাকে এর বন্ড এনথালপিটা যথেষ্ট বেশি, প্রায় ধরো 945.4 কিলোজুল পার মোল। তো এত বেশি বন্ড এনথালপি হওয়ার কারণে এই বন্ধন সহজে ভাঙে না, সুস্থিত ত্রিবন্ধন। সেই কারণে এটা আসলে বলবো একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। ওকে, তবে এখানে উল্লেখ করা প্রয়োজন অবশ্যই যে উচ্চ তাপমাত্রায় যখন টেম্পারেচার বাড়লে কি নাইট্রোজেনের যে গড় গতিশক্তি সেটাও বাড়ে, ফলে স্বাভাবিকভাবেই রাসায়নিক বিক্রিয়া করার তার একটা প্রবণতা বাড়ে। কারণ উচ্চ তাপমাত্রায় সে কি করে, কোনো রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করার যে জন্য প্রয়োজনীয় যে সক্রিয়ণ শক্তি, সেই সক্রিয়ণ শক্তিটা সে কিন্তু ওভারকাম করে। ধরো নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, তার জন্য এই যদি সক্রিয়ণ শক্তি হয় তৈরি হবে নাইট্রিক অক্সাইড। তাহলে টেম্পারেচার বাড়ালে কি হয়, এটা ফেভার করে, তাই না? যত টেম্পারেচার বাড়ানো হবে তত কি হবে, আসলে এই কারণেই সক্রিয়ণ শক্তি বাড়ার কারণে এই কারণেই আসলে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, ওর সক্রিয়ণ শক্তিটা ওভারকাম করতে সুবিধা হয়। ঠিক এই কারণেই কিছু মৌল, যেমন ধরো গ্রুপ 2 এর কিছু মৌল, ধরো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বা গ্রুপ 13 কিছু মৌল, 14 এর কিছু মৌল, এরা কিন্তু বা হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেন কিন্তু রাসায়নিক এবং কিছু সমযোজী যৌগ গঠন করে। এইভাবে ডাইনাইট্রোজেন আসলে কেমিক্যালি ফিক্সড হয়। ঠিক আছে, কেমিক্যাল ফিক্সেশন ঘটে। তো এরপরে আমরা কিছু সক্রিয় ধাতুর সঙ্গে এই প্রসঙ্গেই বিক্রিয়া দেখে নেব, যে আসলে এরা 2 নম্বর গ্রুপের কিছু ধাতুর সাথে কিভাবে বিক্রিয়া করে। দেখো ম্যাগনেসিয়াম আমরা ক্লাস 10-এই পড়েছি, এটা ধাতু। এই ধাতুটা আসলে যদি আমরা হিট করি, যেমন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তেমন নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2। একইভাবে ক্যালসিয়াম বা অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে। এতে আবার আমরা যদি জল দিই আর্দ্র বিশ্লিষ্ট হয়ে তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস, এগুলো আমরা পড়েছি। আবার কিছু অধাতুর সঙ্গে বিক্রিয়া যদি বলি, তোমরা ক্লাস 10-এ পড়েছো অসওয়াল্ড প্রসেসে তোমাদের মনে আছে প্রথম ধাপ কি ছিল, নাইট্রিক অক্সাইডের উৎপাদন। আসলে ওটা কি না স্যার, নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের একটা গ্যাসীয় অবস্থায় বিক্রিয়া, যে বিক্রিয়াটা ছিল অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড এর শিল্প উৎপাদন, এর প্রথম ধাপ। আর ঠিক এই রিয়াকশনটাই কিন্তু যখন বজ্রগর্ভ মেঘ থেকে বিদ্যুৎ ক্ষরণ হয় অর্থাৎ বজ্রপাত হয়, তখন ওই অতিরিক্ত উষ্ণতায় বাতাসেই কিন্তু এই রিয়াকশন ঘটে এবং এর থেকে তৈরি হয় বিভিন্ন নাইট্রাস এবং নাইট্রিক অ্যাসিড HNO2 and HNO3, যারা মাটির সাথে মিনারেলসের সঙ্গে মিশে তৈরি করে নাইট্রেট লবণ। অর্থাৎ
মাটিতে যে নাইট্রোজেন, মাটিতে যে নাইট্রেটের উৎস, সেটা আসলে এই নাইট্রেট লবণের যে উৎস সেটা হচ্ছে আসলে এই অ্যাসিড বৃষ্টি বলতে পারো, আসলে এই নাইট্রোজেনের সংবন্ধন বলতে পারো বাতাসে, তাই না? নাইট্রোজেনের সংবন্ধনের কারণেই আসলে এই নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবং মাটিতে যে ক্ষারকীয় পদার্থ, ধরে নাও আমি যদি বলি একটা ক্ষারকীয় পদার্থের নাম বলি, ধরো ক্যালসিয়াম, মনে করো সালফাইড, এর সাথে বিক্রিয়া করে তৈরি হবে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হবে, CnO3, ঠিক আছে? বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি বলি, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি তোমাদের নাইট্রোজেনের সংবন্ধন। আর একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, তোমরা যেটাকে হেবার প্রসেস বলে পড়েছিলে, মনে আছে? আসলে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের, মনে আছে, বিক্রিয়া হয়েছিল 1:3 রেশিও। আর সেখানে তোমরা আয়রন অক্সাইড, আয়রনের যে অক্সাইড, এটাকে ব্যবহার করেছিলে অনুঘটক হিসেবে, প্রোমোটার হিসেবে দিয়েছিলে কি মলিবডেনাম, মলিবডেনাম দিয়েছিলে এর উপস্থিতিতে। আর টেম্পারেচারটা রেখেছিলে 700 কেলভিন, আর প্রেশারটা দিয়েছিলে কত, প্রায় 200 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো এই কন্ডিশনে অ্যাকচুয়ালি বিক্রিয়া করেছিল কি, এটা একটা উভধর্মী প্রক্রিয়া, মানে উভমুখী প্রক্রিয়া, উভধর্মী নয়, সরি, উভমুখী প্রক্রিয়া এবং তাপোৎপাদী পরিবর্তন। তো এর অপটিমাম টেম্পারেচার হচ্ছে 700 K, অর্থাৎ এই উষ্ণতায় আসলে এর প্রোডাকশনটা ম্যাক্সিমাম হয়। তো এই জন্যে আমরা এই প্রেশার এবং টেম্পারেচারটা কখনোই ভুলবো না, এবং অবশ্যই রিয়েজেন্ট যেটা ইউজ করতে হয় প্রোমোটার এবং ক্যাটালিস্ট হিসেবে, সেটাকে আমাদের উল্লেখ করতে হবে। এরপর চলে আসি কিছু যৌগের সঙ্গে বিক্রিয়া প্রসঙ্গে। ধরা যাক একটা অ্যালুমিনিয়াম অক্সাইড, একটা যৌগ Al2O3, তো তার সঙ্গে মানে উচ্চ উষ্ণতায় যদি কার্বনের বিক্রিয়া ঘটানো হয়, তৈরি হবে কি না, অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আমরা নাইট্রোজেনকে ব্যবহার করব মিডিয়ামে। টেম্পারেচারটা যখনই হাই করে দেবো 1273 কেলভিন প্রায়, তখন কিন্তু আর অ্যালুমিনিয়াম কার্বাইড হবে না, তখন তৈরি হয়ে যাবে অ্যালুমিনিয়াম নাইট্রাইড। এই সেম রিয়াকশনটা কিন্তু আমরা নাইট্রোজেন না দিলে তৈরি হতো অ্যালুমিনিয়াম কার্বাইড। যখন মিডিয়ামে নাইট্রোজেন চলে আসছে তখন তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রাইড, তার সঙ্গে কার্বন মনোক্সাইড। এখন এটা খুব সুস্থিত যৌগ অ্যালুমিনিয়াম নাইট্রাইড, ঠিক আছে? আবার একইভাবে দেখো ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি উচ্চ উষ্ণতায় প্রায় 1273 কেলভিন সে একইভাবে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করি, তাহলে তৈরি হয় CaCN2 প্লাস কার্বনের একটা মিশ্রণ। এই মিশ্রণকে অ্যাকচুয়ালি এটা গ্রে একটা মিশ্রণ, এই মিশ্রণ আসলে নাইট্রোলিম বলি আমরা, নাইট্রোলিম ক্লাস 10-এ পড়েছ। এই নাইট্রোলিম জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়, তার কারণ আর কিছুই না, এই নাইট্রোলিম জলের সঙ্গে মিশে তৈরি করে অ্যামোনিয়া গ্যাস, আর এই অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে তৈরি করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সেই কারণেই আসলে এটাকে একটা ভালো ক্ষারীয় সার হিসেবে জমিতে ব্যবহার করা যেতে পারে। তবে এ প্রসঙ্গে বলে রাখি যে এই নাইট্রোলিম থেকে কিন্তু ইউরিয়াও প্রস্তুত করা সম্ভব। কিভাবে, চলো দেখে নিই। তোমরা জানো ইউরিয়া হলো একটা জৈব সার, তো সেটা কিভাবে তৈরি হচ্ছে দেখো। এই ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2 তার সাথে জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় এই মিডিয়ামেই তৈরি হয়ে যাচ্ছে NH2CONH2, এটা হচ্ছে ইউরিয়া। তাহলে দেখলে কি যে নাইট্রোলিম যেমন জমিতে সার হিসেবে ব্যবহার করা যায়, আবার এর থেকে ইউরিয়া তৈরি করা যায়, যেটাও জমিতে সার হিসেবে ব্যবহার করা যায়। চলে এসো এখন আমরা নাইট্রোজেনের একটি বিশেষ ধর্ম সক্রিয়তা, সক্রিয় নাইট্রোজেন সম্বন্ধে জেনে নেব। সক্রিয় নাইট্রোজেন কি? দেখো, প্রশ্ন হলো যে নাইট্রোজেন তো আমরা জানি ইনার্ট একটা গ্যাস, ইনার্ট সাধারণ উষ্ণতায় ইনার্ট গ্যাস, কিন্তু এই গ্যাসটাকে অর্থাৎ নাইট্রোজেন গ্যাসকে যখন আমরা একটা কোনো ধরো এরকম একটা টিউবের মধ্যে নিলাম, এই টিউবের এদিকে হাই ভোল্টেজের দুটো তড়িৎদ্বার রাখলাম, আর মাঝখানে নাইট্রোজেন গ্যাসটাকে খুব কম চাপে রাখা হলো, ঠিক আছে? এর ভেতরে নাইট্রোজেন অ্যাকচুয়ালি ইনপুট করা হলো, কোনো এয়ার নেই, কোনো অক্সিজেন বা এয়ার কিছুই নেই।
দেখো এই অবস্থায় কি হয়, যখন উচ্চ তড়িৎক্ষরণ করা হয়, তড়িৎক্ষরণ বন্ধ হলেও দেখা যায় যে এর থেকে একটা আলোর বিকিরণ ঘটছে। এই এই যে তড়িৎক্ষরণ বন্ধ করার ফলেও আলোর বিকিরণ, এই যে গ্লোয়িং নাইট্রোজেন, এই নাইট্রোজেনকে দেখা গেছে যে সাধারণ নাইট্রোজেনের তুলনায় এর সক্রিয়তা বেশি। একেই বলা হচ্ছে অ্যাক্টিভ নাইট্রোজেন। এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে আসলে এরকম ঘটে কেন, আলোর উৎস কোথায়? আসলে এই নাইট্রোজেন খুব কম চাপে এবং তড়িৎক্ষরণ হলে ভেঙে যায়। নাইট্রোজেনের এই বন্ডটা ভেঙে গিয়ে আসলে পারমাণবিক নাইট্রোজেনে পরিণত হয়। আর আমরা জানি পারমাণবিক নাইট্রোজেনের কি হয়, বাইরে আউটার মোস্ট ইলেকট্রনগুলো কি হয়, এক্সাইটেড হয়। এই এক্সাইটেড ইলেকট্রন যখন রিটার্ন ব্যাক করে তাদের কোথায়, তাদের হোম অরবিটালে, তখন কি হয়, ডিফারেন্ট ওয়েভলেংথের লাইট এরা ইমিট করে। এটাই হলো আসলে রেডিয়েশনের কারণ। তো এই পারমাণবিক নাইট্রোজেন তৈরি হওয়ার কারণে এরা আসলে কি জানো তো, বেশ কিছু নাইট্রোজেনের থেকে একটা ডিফারেন্ট রিয়াকশান করতে পারে। কীরকম দেখো, অ্যামোনিয়ার সাথে নাইট্রোজেনের সাথে মিথেনের এমনি না কোনো বিক্রিয়া নেই। অর্থাৎ মিথেন অণু যখন নাইট্রোজেনের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। কিন্তু এক্ষেত্রে যদি সক্রিয় নাইট্রোজেন আমরা দিই, সক্রিয় নাইট্রোজেন যেখানে নাইট্রোজেন পারমাণবিক অবস্থায় থাকে, সে কি করে, হাইড্রোজেন সায়ানাইড গ্যাস তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস মুক্ত করে। তাহলে এর থেকে বোঝা গেল যে নাইট্রোজেন এর সাধারণ নাইট্রোজেনের তুলনায় আসলে সক্রিয় নাইট্রোজেন যথেষ্ট শক্তিশালী। তো প্রসঙ্গক্রমে বলে রাখি নাইট্রোজেন কেন ত্রিবন্ধন গঠন করে। অর্থাৎ নাইট্রোজেনের, দেখো নাইট্রোজেন নর্মালি আমরা এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন বলি 2h2 2p3, তাহলে খুব সিম্পলি দেখো এর বাইরে কিন্তু আমার কটা অরবিটাল আছে, 3টি অরবিটাল আছে। তো 3টি অরবিটালে প্রত্যেকটিতে সিঙ্গলি অকুপাইড আছে আর এটাতে ফুলি অকুপাইড। যখন এক্সাইটেশন আসে অর্থাৎ উত্তেজনা আসে, তখন এ কী করে, এই 2s ইলেকট্রনটা কি হতে পারে, 2pর যে কোনো কক্ষে কিন্তু এক্সাইটেড হতে পারে। তাহলে যখন একটা n পরমাণু আর একটা n পরমাণুর কাছে আসে, তখন একটা এদের মধ্যে কি হবে, একটা মিক্সিং হবে। কি মিক্সিং, যেটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। সেটাকে আমরা এক্ষেত্রে কি বলতে পারি, যেহেতু একটা n এর সাথে একটা n এর বন্ডিং হবে, তাহলে সেটাকে আমরা বলবো sp সংকরায়ন হবে। তা দেখো কিভাবে হচ্ছে, ধরো এইটা নাইট্রোজেন, তার sp অরবিটালে দেখতে পাচ্ছ একটাতে 2টি ইলেকট্রন আর একটাতে সিঙ্গলি একটা ইলেকট্রন আছে। ঠিক তার পাশের নাইট্রোজেনেও কিন্তু একটিতে একটি ইলেকট্রন থাকবে আর তার sp অরবিটালে থাকবে। এই দুটো অরবিটাল দেখো বিশুদ্ধ, এই দুটো বিশুদ্ধ অরবিটাল। তার মানে তাদের বিশুদ্ধ চরিত্র, যেটা কি চরিত্র না, পি অরবিটাল যেরকমভাবে থাকার কথা সেভাবেই আছে বিশুদ্ধ অবস্থায়। তাহলে এদের মধ্যে একটা পাই বন্ডিং হচ্ছে। ইয়েস অর নো? নেক্সট হচ্ছে দেখো আরেকটা, ঠিক এই যে এটা যদি পিজেড হয়, ঠিক এর সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম আরেকটা পি অরবিটাল আছে, এটা ধরো পি ওয়াই। তাহলে এক্ষেত্রেও আছে এই নাইট্রোজেনে। তাহলে এদের মধ্যে আবার কি হবে, এই যে পি ওয়াই অরবিটালটা, এই পি অরবিটালটা আবার এরা কি করবে, যেহেতু প্যারালাল এরাও পাই অরবিটাল করবে। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, সিগমা বন্ড আর দুটো পাই বন্ড। এই কারণেই আসলে নাইট্রোজেন যথেষ্ট নিষ্ক্রিয়তা দেখায় সাধারণ উষ্ণতায়। আর এবার চলে আসি নাইট্রোজেনের কিছু সাধারণ ব্যবহারের প্রসঙ্গে। খুব সহজ করে আমরা যদি ভাবি, প্রথম ব্যবহারটা দেখো, নাইট্রোজেন লিকুইড অবস্থায় ব্যবহার করা হয় ব্যাপক পরিমাণে। লিকুইড নাইট্রোজেন অ্যাকচুয়ালি রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করা হয়, কারণ এর দেখো টেম্পারেচার কি লিকুইড অবস্থায় 72.2 কেলভিন। তো এই টেম্পারেচার থাকা মানে কি হচ্ছে, যে কোনো হিমঘরে এটাকে বিভিন্ন জিনিসপত্র ভালো রাখার জন্য ব্যবহার করা যেতে পারে। 2 নম্বর দেখো নাইট্রোজেনের ব্যবহার, এই নিষ্ক্রিয়তার কারণে একে কি করা হয় না, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যখন আমার মিডিয়াম দরকার, নিষ্ক্রিয় মিডিয়াম দরকার, তখন সেই নিষ্ক্রিয় মিডিয়ামে নাইট্রোজেন ব্যবহার করা হয়। আবার 3 নম্বর দেখো, যখন আমরা এই যে অয়েলি ফুড প্যাকেট করি না, যাকে অয়েলি ফুড কি হয়, অক্সিজেনের প্রভাবে এটা জারিত হয়ে অয়েলি ফুডগুলো, যেমন এই যে কুরকুরে খাও, এগুলো কি হয় জানো তো, অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে এটা নষ্ট হয়ে যায়। তো এই অক্সিজেনটাকে রিমুভ করে এখানে যদি নাইট্রোজেন ইনপুট করে দেওয়া হয়, তাহলে কি হয় না, এই ফুড প্রসেসিংয়ের সময় যেটা করার কারণ হচ্ছে আসলে
এই অয়েলি ফুডটাকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা। তাহলে এটা একটা ব্যবহার বলতে পারো। আগেকার দিনে যে বাল্বগুলো ব্যবহার করা হতো, বাল্ব, তার মধ্যে কিন্তু অক্সিজেনটাকে সরিয়ে দিয়ে নাইট্রোজেন ইউজ করা হতো, ওই একই কারণে, নিষ্ক্রিয় মানে পরিমণ্ডল, যাতে ফিলামেন্টটা দীর্ঘদিন চলে, ফিলামেন্টটা যাতে নষ্ট না হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ব্যবহার কার, নাইট্রোজেনের। এছাড়াও নাইট্রোজেনের তো নানাবিধ ব্যবহার আছে, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি বলতে পারো, তারপরে অ্যামোনিয়া প্রস্তুতি, ক্যালসিয়াম সায়ানামাইড প্রস্তুতি ইত্যাদি। তো আমরা এমন নাইট্রোজেনের সম্বন্ধে ডিটেলস জানলাম। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। নেক্সট আলোচনায় আমরা পরের লেসনে আসছি।